ডিয়ার স্টুডেন্ট, তোমাদের 15ই ফেব্রুয়ারি মাধ্যমিকের থার্ড এক্সাম অর্থাৎ গণিত। তাই আজকের ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব গণিতের ফাইনাল সাজেশান নিয়ে। এছাড়াও এখান থেকে কোন কোন উপপাদ্য সম্পাদ্যগুলো তোমাদের করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো দেখে নেই আজকের গণিতের ফাইনাল সাজেশানগুলি। তো তোমাদের গণিতের মধ্যে রয়েছে যেগুলো পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতিক, পরিমিতি এবং রাশিবিজ্ঞান, এই পার্টগুলো কিন্তু রয়েছে। তো তোমাদের আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু সাজেশানগুলো দিয়ে যাব, তোমরা কিন্তু এক এক করে দেখতে থাকো। তোমাদের প্রথম যেটা রয়েছে, আমি তোমাদের বীজগণিত থেকে ফার্স্ট সাজেশানটা দেওয়ার চেষ্টা করছি। তো বীজগণিতের প্রথমে একটু তোমাদের চ্যাপ্টারটা দেখে নাও। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখানে করতে হবে, ভেদ বা দ্বিঘাতকরণী করতে হবে এবং অনুপাত ও সমানুপাত করতে হবে। তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দুটো প্রশ্ন থাকবে, ঠিক আছে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে, এটা থাকবে 3 নম্বরের। এরপর তোমাদের ভেদ এবং দ্বিঘাতকরণী এই দুটোর মধ্য থেকে কিন্তু একটা থাকবে, তার মধ্যে দুটো থাকবে, তার মধ্যে তোমাদের একটা করতে হবে। এবং অনুপাত সমানুপাত থেকে কিন্তু তোমাদের দুটো দেওয়া থাকবে, তার মধ্যে একটা করতে হবে। তো সবগুলো কিন্তু 3 নাম্বার করে, টোটাল তোমাদের এখানে 9 নম্বর কিন্তু থাকবে, ঠিক আছে। তো তোমরা এখানে ভেদ এবং দ্বিঘাতকরণী যে কোনো একটা কিন্তু ভালোভাবে করে রাখতে পারো। তো এইখান থেকে বীজগণিতের পার্ট থেকে তোমাদের যে যে কোশ্চেনগুলো করতে হবে সেগুলো একটু দেখে নাও প্রথমে, ঠিক আছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, ফার্স্ট কোশ্চেন যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণটা কখন দ্বিঘাত সমীকরণ হবে? না তোমাদের অ্যান্সার হবে এ, অর্থাৎ যখন তোমাদের এ নট ইজিক্যাল টু 0 হবে তখন কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে। কেন? এটা যদি 0 হয়ে যায় তোমাদের কিন্তু এই পুরো পার্টটার মানে ঘাতরা 2 থাকবে না, তখন ঘাতের পরিমাণ 1 হয়ে যাবে, মানে সেটা এক ঘাত হয়ে গেল, কিন্তু তোমাদের এটা দ্বিঘাত সমীকরণ, সেই কারণে এটা অ্যান্সার হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা বলেছে 2 নম্বরে, তোমাদের বলা হচ্ছে যেটা যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে? তো এটার আনসার হবে তোমাদের কিন্তু অপশান বি। থার্ড কোয়েশ্চেন যেটা বলা আছে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 24 ইজিক্যাল টু 0 সমীকরণের একটি বীজ 4 হলে অপর বীজটি কত হবে? তো একটা বীজ 4 হলে অপর বীজটি হবে কত তোমাদের? না 3 হবে, ঠিক আছে। অপর বীজটা কত হবে? 3। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট 4-এর দাগে যে প্রশ্নটা বলা হচ্ছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটির অনন্য হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে সি এ সমান এ হতে হবে, তাহলে কিন্তু ওই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, সত্য না মিথ্যা? এটা তোমাদের অ্যান্সার হবে কিন্তু ঠিক, ঠিক আছে। অ্যান্সার হবে তোমাদের এটা কিন্তু ঠিক হবে। তো এটা কীভাবে করবে? না তোমাদের যে শ্রীধর আচার্যের সূত্রটা ছিল সেখান থেকে আছে, তোমাদের যে নিরূপক থাকে সেখান থেকে বার করতে হয় বি স্কোয়ার মাইনাস 4ac, সেখান থেকে তোমাদের মানটা যদি আমি একটু বলে দিচ্ছি জিনিসটা, তাহলে আলোচনার সাথে সাথে তোমাদের কিন্তু এটা রিভাইজও হয়ে যাবে। তোমাদের কী ছিল না বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিরূপক। তো এইটার মান যদি তোমাদের 0 আসে তাহলে বীজটা কী হবে? তোমার বাস্তব হবে আর সমান হবে। এবং যদি 0 থেকে এটা বড় আসে তাহলে বীজটা বাস্তব আর অসমান হবে। আর যদি 0 থেকে ছোট আসে তখন কিন্তু তোমাদের ওটা কি হয়ে যাবে? 0 থেকে যদি ওই নিরূপকের মানটা ছোট আসে তখন ওটা অবাস্তব হয়ে যাবে। তো এখানে এই সমীকরণটা বাস্তব নয়, মানে ঠিক হবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে, একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের কোন মানের জন্য সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে? তো দ্বিঘাত হওয়ার জন্য আমাদের সূত্র কি হয়? না এ, তোমাদের এ যে ফাংশানটা থাকে মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়, তাহলে এ ফাংশানটাকে 0 হওয়া যাবে না। তাহলে এই সমীকরণটায়, কোন সমীকরণটার কথা বলছি? না এই সমীকরণটার ক্ষেত্রে তোমাদের এর মান কত? এর মান হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে তোমাদের এ মাইনাস বি সমান 0 হতে হবে, ঠিক আছে। এ মাইনাস বি সমান কিন্তু তোমাদের 0 বলা আছে।
তো এটা যদি a মাইনাস বি সমান 0 হয়, a মাইনাস বি সমান 0 হলে a সমান কত হবে? a সমান হবে 2। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে যে কোন সমীকরণ জন্য দ্বিঘাত হবে না, তাহলে এর মান যদি এই সমীকরণে 2 হয়, অর্থাৎ এই সমীকরণটায় যদি এই এর জায়গায় এর মান যদি 2 বসাই, তাহলে এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তখন কেন হবে না? তখন তোমাদের এই এক্সের ফাংশানটা, এই এক্স স্কোয়ারের ফাংশানটা কিন্তু আর ওখানে থাকবে না। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বরে কি বলা হচ্ছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের একটা বীজ অপরটা দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার সমান 9ac। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে করবে, এই প্রশ্নটা তোমাদের কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, প্রায় কিন্তু পরীক্ষাতে এসে থাকে প্রশ্নটা। তাহলে এই কোশ্চেনটা কীভাবে করবে না, তোমাদের এখানে দুটো বীজকে ধরে নিতে হবে, একটা আলফা অথবা বিটা ধরে এই অঙ্কটা কিন্তু সমাধান করতে হবে। তোমাদের এই অঙ্কটা বইয়েও করা আছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট 8 নম্বর কোশ্চেন, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এই সমীকরণটা সমাধান করতে হবে। সূত্রটা আশা করি মনে আছে, কি হয় না এক্স সমান, ঠিক আছে, এক্স সমান হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, প্লাস মাইনাস হয় রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমি লিখে দিচ্ছি একবার, নাহলে তোমাদের সূত্রটা হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা হচ্ছে তোমাদের কিন্তু শ্রীধর আচার্যের সূত্র। তো এই সূত্রে তোমাদের মানগুলো বসিয়ে সমাধান করতে হবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে কি না, 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে বীজদ্বয়ের অনুপাত r:1 বলে দিচ্ছে, r:1 হলে দেখাও যে বি স্কোয়ার আর সমান ac ব্র্যাকেটে r+1 হোল স্কোয়ার। এইটা দেখাতে বলা আছে। এই কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটাও কিন্তু প্রায় সালে এসে থাকে। তো এটাও কিন্তু তোমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে, এটা করে রেখো অবশ্যই। নেক্সট 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা কি না, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 10 এবং বীজদ্বয়ের বর্গের সমষ্টি 52 হলে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানেও তোমরা বীজটাকে ধরে নিয়ে করতে থাকবে অঙ্কটা। তো তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমি এইগুলো করতে বলবো। এছাড়াও তোমরা যদি পারো তোমরা আর একটা করতে পারো, পেজ নম্বর 13তে 6-এর দাগে যে প্রশ্নটা আছে সেটা একটু দেখতে পারো। পেজ নম্বর 13তে 6-এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটাও একটু দেখে নিতে পারো। এরপর তোমাদের ভেদ এবং দ্বিঘাতকরণের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে। তো আমি দুটো থেকেই সাজেশান দিয়েছি, দেখে নাও একটু। তো ভেদ থেকে তোমরা যে কোয়েশ্চেনগুলো করবে, আচ্ছা তার আগে একটু কনসেপ্টটা একটু জেনে নাও। যদি এক্স, এইখানে একটু কনসেপ্ট আমি লিখেছি তোমাদের জন্য যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো কনসেপ্টটা একটু ভালোভাবে দেখে নাও, আমি মার্ক করছি কোন জায়গাটা, এই জায়গাটার কাছে। ঠিক আছে, তো এক্স ভ্যারিজেস ওয়াই এবং সেখানে যদি এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে হয়, আর এখানে কেটা কি অশূন্য ধ্রুবক এবং 0 থেকে এটা যদি বড় হয়, তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই এটা কি সরল ভেদে রয়েছে। আর এক্স ওয়াই ইজিক্যাল টু যদি কে হয়, এক্স ওয়াই ইজিক্যাল টু কে এটা কি ব্যস্ত ভেদে রয়েছে। ঠিক আছে, আর এক্স ভ্যারিজেস ওয়াই যেখানে জেড যদি কনস্ট্যান্ট হয়, মানে তিনটা যদি আমরা ভেদ ধরি, তাহলে সেখানে এক্স ভ্যারিজেস ওয়াই এবং জেড যদি কনস্ট্যান্ট হয়, বা এক্স ভ্যারিজেস জেড যেখানে ওয়াই কনস্ট্যান্ট এবং লাস্টে এক্স ভ্যারিজেস ওয়াই জেড যেখানে সবগুলোই কি পরিবর্তনশীল, তখন এই ধরনের সমীকরণকে আমরা কি বলবো, যৌগিক ভেদ বলবো। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু মাথায় রাখো। নেক্সট কোয়েশ্চেনে আসি এবার একটু। না ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমাদের করতে হবে, এক্স ভ্যারিজেস ওয়াই হলে নিচের এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে, তো তোমাদের অপশান হবে সি অ্যান্সার। নেক্সট 2-এর দাগের কোয়েশ্চেনে আসো। 2-এর দাগের প্রশ্নে কি বলা হয়েছে, ওয়াই ভ্যারিজেস এক্স স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু 9 হলে এক্স সমান 9 হয়, তবে ওয়াই ইজিক্যাল টু 4 হলে এক্সের মান কত হবে। ঠিক আছে, তাহলে এক্সের মান এখানে কত হবে না, অ্যান্সার হবে ডি +-8। নেক্সট 3 নম্বর প্রশ্নে আসো, দুটা চলরাশি পরস্পর ব্যস্ত ভেদে থাকলে তাদের গুণফল কী হবে না, ধ্রুবক হবে, তাদের গুণফলটা ধ্রুবক হবে।
তোমাদের আমি কিন্তু এখানে প্রপার অ্যান্সারটাও করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের এখানে সাজেশানগুলো দেখার সাথে সাথে তোমাদের অ্যান্সারগুলোও কমপ্লিট হয়ে যায় এবং চ্যাপ্টারগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। তাই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি বলতেছি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে করতে পারো তাহলে পরীক্ষাতে 100-র মধ্যে 85 নাম্বার তোমরা অনায়াসেই কিন্তু পেতে পারবে। তাই অবশ্যই সাজেশানটা ভালোভাবে দেখতে থাকো। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন যেটা বলবো, এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে দিতে পারে। তো এখানে ভেদ ধ্রুবক তিনটার সম্পর্ক কী হবে না K1 K2 K3 = 1, সেটা কীভাবে করবে আমি এই পাশে কিন্তু সলিউশনটা করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তোমরা প্রত্যেকটার ক্ষেত্রে এই ভ্যারিজেস চিহ্নটাকে তুলে এখানে এই ভ্যারিজেস চিহ্নগুলোকে তুলে কি করবে, ওখানে একটা অশূন্য ধ্রুবক K1 K2 K3 ধরে নেবে, এরপর তিনটাকে গুণ করে দেবে, গুণ করলে তোমরা সেখান থেকে K1 K2 K3 = 1 পেয়ে যাবে। ঠিক আছে। নেক্সট 5 নম্বর যে প্রশ্নটা তোমাদের বলবো সেটা রয়েছে কি, এক্স ভ্যারিজেস ওয়াই হলে প্রমাণ করো যে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব ভ্যারিজেস এক্স ওয়াই স্কোয়ার। তো সেটা কেমনভাবে করবে আমি কিন্তু এখানে সলিউশনটা করে দিয়েছি, তোমরা দেখে নাও এক এক করে। নেক্সট 6 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে না, এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ভ্যারিজেস ওয়াই হলে প্রমাণ করো যে এক্সের কিউব ভ্যারিজেস ওয়াইয়ের কিউব। ঠিক আছে, সেটা কীভাবে করবে আমি করে দিয়েছি এখানে। 7 নম্বর কোয়েশ্চেনে আসো, তোমাদের 7 নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে, এ ভ্যারিজেস বি এবং বি ভ্যারিজেস সি হলে, এ ভ্যারিজেস বি এবং বি ভ্যারিজেস সি হলে দেখাও যে কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যারিজেস এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটা প্রমাণ করতে হবে। কিভাবে করবে সেটার অ্যান্সার কিন্তু আমি এখানে করে দিয়েছি, তোমরা এক এক করে দেখে নিতে পারো। ঠিক আছে। নেক্সট 8 নম্বর প্রশ্নে আসো। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস সি হলে দেখাও যে এ কিউব ইন্টু বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজেস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটাও তোমরা কিন্তু উপরটা যেভাবে করবে সেভাবেই কিন্তু এই নিচেরটাও করতে হবে, তাই আমি আর করলাম না ওটা। নেক্সট লাস্ট যে অঙ্কটা করতে বলবো আমি ভেদ ধ্রুবক ভেদ থেকে, পেজ নম্বর 194 তোমাদের 25-এর যে অঙ্কটা রয়েছে সেটাও কিন্তু তোমরা একটু দেখে নিতে পারো এখান থেকে। ঠিক আছে। তো এগুলো ছিল কিন্তু ভেদের তোমাদের সাজেশান। এরপর তোমাদের দ্বিঘাত করণীর চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো আমি করতে বলবো সেগুলো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে না, এক্স সমান 2 + √3 হলে এক্স প্লাস 1/x এর মান কত হবে। তো এটার অ্যান্সার হবে 4। ঠিক আছে। তো তোমরা সেটা কেমনভাবে করবে না আমি এর অ্যান্সারটা কিন্তু পাশে করে দিয়েছি। ঠিক আছে, আমি মার্ক করে দিচ্ছি, আমি এখানে কিন্তু তোমাদের অ্যান্সারটা করে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে অ্যান্সারটা করা আছে, তোমরা দেখে নাও। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে কি বলা হচ্ছে না, 2 নম্বর কোয়েশ্চেন, 6√3 এর করণী নিরসক উৎপাদক হলো। তো কোনটা হবে এর মধ্যে, অ্যান্সার হবে এ। ঠিক আছে, এইটা হবে তোমাদের অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্নে আসো। 3 নম্বর প্রশ্ন বলে হচ্ছে এ সমান 3 - 2√2 হলে এ প্লাস 1/a এর মান কত হবে। তো এটার অ্যান্সার হবে তোমাদের বি। তো এটা কেমনভাবে করবে, একের দাগে যেভাবে করলে সেভাবেই কিন্তু তোমাদের এইটাও করবে। ঠিক আছে, একই রকম প্রসেসে হবে, তাই আমি আর বলছি না। নেক্সট 4 নম্বর প্রশ্নে আসো। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 5 + √7 এর একটি করণী নিরসক উৎপাদক হবে কোনটা না, তোমাদের এখানে বি আর সি দুটোই অ্যান্সার হবে। ঠিক আছে, যে কোনো একটা তোমরা করতে পারো। তো 4 নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু শর্ট কোয়েশ্চেনে এসে থাকে। নেক্সট 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, √14 এবং √28 করণী দুটি সদৃশ্য, ঠিক না ভুল। তো এটা কিন্তু উত্তরটা হবে ভুল। ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে তোমাদের লং কোয়েশ্চেনের জন্য, 6 নম্বর কোয়েশ্চেন, সরলতম মান নির্ণয় করতে বলা হবে, মানে মান নির্ণয় করো। ফার্স্ট এই একের দাগের আর 2 নম্বরটা এটা দেখে রাখবে তোমরা। 7 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই √xy সমান 4:1 হলে x:y এর মান কী হবে, এটা করবে তোমরা। 8 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সরল করতে বলা হয়েছে। 8 নম্বর প্রশ্নে সরল করতে বলা হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্সের একটা মান দেওয়া আছে এবং xy এর = 1 এখানেও দেওয়া আছে, হলে দেখাইতে বলেছে x² + xy
প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 12/11। তো তোমাদের এই প্রশ্নটাও কিন্তু একটু ভালোভাবে দেখে রাখবে। তোমাদের 9 দাগের অঙ্কটা কিন্তু একটু ভালো ভিভিআই আছে, তো এটা একটু ভালোভাবে দেখে রাখবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের বইয়েও রয়েছে, দেখে নেবে। লাস্ট তোমাদের দ্বিঘাতকরণী থেকে লাস্ট যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে যে এ সমান একটা মান দেওয়া আছে এবং বির মান দেওয়া আছে, সেখান থেকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো কিন্তু দ্বিঘাতকরণী থেকে দেখে রাখো। এরপর তোমাদের অনুপাত এবং সমানুপাত থেকে যেগুলো দেখতে হবে সেগুলো একটু দেখে নাও। তো তোমাদের অনুপাত এবং সমানুপাত থেকে কিন্তু দুটো থাকবে, তার মধ্যে একটা করতে হবে 3 নম্বরের। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা তোমাদের করতে হবে এখান থেকে সেটা হচ্ছে তোমাদের এক্স বাই ও বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখাতে বলছে এইটা সমান নাকি 0 হবে, এটা তোমাদের দেখাতে বলা আছে। তো এই প্রশ্নটা কিন্তু খুব ভালো আছে, ভালোভাবে দেখবে। নেক্সট তোমাদের 2 দাগে যে প্রশ্নটা রয়েছে সেটাও দেখবে, একই রকম হবে। 2 নম্বর 3 নম্বর করবে। এরপর 4 দাগে যে কোশ্চেনটা রয়েছে সেটাও একটু দেখে নাও। 5 দাগের কোশ্চেনটাও দেখে নাও। 6 দাগের কোশ্চেনটাও একই রকমভাবে করবে। তোমাদের H2 বির মান দেওয়া আছে, অর্থাৎ এর মান 8 বির মান 7, সেখান থেকে তোমরা সমীকরণে মানটা বসালেই তোমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন যেটা আমি একটু দিয়েছি, এটা একটু তোমরা একটু দেখে রেখো, ঠিক আছে। সামান্যপাত কাকে বলে, ঠিক আছে, সামান্যপাত কাকে বলে এটা একটু দেখবে। এবং লাস্ট 8 নম্বর যে প্রশ্নটা দিয়েছি সেটাও একটু দেখে নিও। তো 8 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হবে কি ঠিক দেওয়া আছে, মানে 2a সমান 3b সমান 4c হলে H2b সমান হবে 6 ইজিক্যাল টু 4 ইজিক্যাল টু 3। এটা ঠিক না ভুল দেখাতে বলেছে, তো এটা অ্যান্সার হবে কিন্তু ঠিক। তো এই ছিল তোমাদের অনুপাত সমানুপাতের চ্যাপ্টারের অঙ্কগুলো। তো এরপর তোমাদের পাটিগণিতের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু দেখে নাও, তারপরে আমরা আলোচনা পর্বে আসব। তো তোমরা সিলেবাসটাতে আরেকবার আমরা আসছি। তোমাদের পাটিগণিতে দেখো, পাটিগণিতের মধ্যে যেগুলো রয়েছে সেটা একটু দেখে নাও। তোমাদের সরল সুদ কষা রয়েছে, চক্রবৃদ্ধি সুদ ও সমার বৃদ্ধি বা হ্রাস এবং অংশীদারি কারবার রয়েছে। তোমাদের সরল সুদ কষা থেকে একটা করতে হবে এবং লাস্ট দুটো থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন করতে হবে। তো সরল সুদ কষাটা মাস্ট তোমাকে ভালোভাবে করতে হবে এবং লাস্টের দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো ভালোভাবে। তো এখান থেকে দুটো প্রশ্ন আসবে, তার মধ্যে একটা লিখতে হবে তোমাদের 5 নম্বরের, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রথমে সাজেশানগুলো তাহলে দেখে নিই পাটিগণিতের। তাহলে পাটিগণিতের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সরল সুদ কষা। তো এখান থেকে তোমাদের কি কি প্রশ্নগুলো দেখতে হবে দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন বলা হচ্ছে কি, আমি এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেনও সব চ্যাপ্টার থেকে আমি কিছু শর্ট কোয়েশ্চেনও দিয়েছি আর লং কোয়েশ্চেনও দিয়েছি, তো তোমরা এগুলাই কিন্তু ভালোভাবে দেখে যেও, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেন বলা হচ্ছে কি 5 সুদ ও আসলের অনুপাত 3:10 হলে সুদের হার হয় কত % হবে। তো আমাদের অ্যান্সার হবে কিন্তু এখানে সি। তো এই চ্যাপ্টারটা আলোচনার আগে আমি একটা কথা বা সূত্র তোমাদের এখানে বলে দিই। সরল সুদ কষার থেকে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে I ইজিক্যাল টু PRT/100। R ইজিক্যাল টু PRT, আচ্ছা আমি আরেকবার লিখে দিচ্ছি ভালো করে। সূত্রটা হচ্ছে I ইজিক্যাল টু PRT/100। এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই চ্যাপ্টার থেকে এই সূত্র ধরেই কিন্তু সমস্ত অ্যান্সারগুলো করতে হবে, ঠিক আছে। তো এই সূত্রটা একটু ভালোভাবে মনে রাখো। এবার তোমাদের অ্যান্সারে আসছি। ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা কী হবে, তাহলে তোমাদের 6% হবে। কীভাবে করবে সেটা আমি তোমাদের এখানে করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারছো। দেখো আমি ওই I ইজিক্যাল টু PRTকে একটু সিম্পলিফাই করেছি, মানে যেটা বার করতে বলেছে সেটার সাপেক্ষে করে অ্যান্সারটা করেছি। নেক্সট তোমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটা করতে হবে সেটা দেখে নাও। 2 নম্বর কোয়েশ্চেন বলা হচ্ছে যিনি টাকা গ্রহণ করেন তিনি উত্তমবর্ণ, ঠিক না ভুল। তো এটা অ্যান্সার হবে কিন্তু ভুল। যিনি টাকা গ্রহণ করেন তাকে আমরা বলি অধমবর্ণ, এবং যিনি টাকা দেন মানে যিনি টাকা ধার দেন কাউকে তাকে বলা হয় উত্তমবর্ণ, ঠিক আছে। তোমাদের 2 আর 3 নম্বর কোয়েশ্চেনটা একই রকম আছে, তোমরা দেখে নিও। নেক্সট 4 নম্বর প্রশ্নে আসো। 4 নম্বর প্রশ্নে কী বলা আছে, সমৃদ্ধি মূল্য সর্বদাই আসলের চেয়ে বেশি হয়, এটা ঠিক। 5 সমৃদ্ধি মূল্য সমান আসল প্লাস সুদ। নেক্সট 6 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্নটা তোমাদের পেজ নম্বর
টেক্সট বইয়ের পেজ নম্বর 47-এর 20 দাগের অঙ্কটা ভালোভাবে দেখবে। নেক্সট তোমাদের পেজ নম্বর 46-এর 12 দাগের অঙ্কটা কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এখান থেকে, ঠিক আছে। তোমাদের 20 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু খুব ভিভিআই রয়েছে এবছরের জন্য আমি বলবো, তাই 20 দাগের প্রশ্নটা অ্যান্সারটা কিন্তু ভালোভাবে দেখে যেও, ঠিক আছে। নেক্সট তোমাদের সরল সুদকেস থেকে আমি লাস্ট যে অঙ্কটা দিয়েছি সেটা একটু দেখে না, একটা শর্ট কোয়েশ্চেন রয়েছে। যদি বার্ষিক সরল সুদের এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে আসল ও সুদের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান থাকবে? তো এটা হচ্ছে তোমাদের সরল সম্পর্ক বিদ্যমান থাকবে। এরপর তোমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে যেগুলো করতে হবে সেটা একটু দেখে নাও। তো সেটা দেখার আগে তোমাদের এখান থেকেও কিন্তু একটা সূত্র মনে রাখতে হবে যে সমূল চক্রবৃদ্ধি সমান হয় পি ইন্টু 1+r/100 এখানে এনটা হচ্ছে বছর, পিটা হচ্ছে আসল টাকা, আরটা হচ্ছে বার্ষিক সুদের হার, ঠিক আছে। তো তোমাদের এখান থেকে মেনলি সব চক্রবৃদ্ধির সুদ থেকে তোমাদের সমূল চক্রবৃদ্ধি অথবা চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করতে দেয়। তো সমূল চক্রবৃদ্ধি করার জন্য এই সূত্রটা ফলো করবে এবং চক্রবৃদ্ধি সুদ বার করানোর সময় কি করবে, তোমাদের সমূল চক্রবৃদ্ধি থেকে আসল টাকাটা বিয়োগ করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম মনে রাখার। তোমাদের চক্রবৃদ্ধি ফার্স্ট কোয়েশ্চেন, বার্ষিক 5% গড় হারে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো তোমাদের এটার অ্যান্সার হবে কিন্তু ফার্স্ট। দেখো তোমাদের কী বার করতে বলছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে তোমরা কী করবে, প্রথমে সমূল চক্রবৃদ্ধি বার করবে, সেটা থেকে আসল টাকাটা বাদ দিয়ে দিবে, ঠিক আছে। কি বললাম, তোমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি বার করবে, সেখান থেকেই আসল টাকাটাকে বিয়োগ করে দিলেই তোমরা এই চক্রবৃদ্ধির সুদ পেয়ে যাবে। করলে তোমরা কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ফার্স্ট অ্যান্সার হবে, একের দাগের অ্যান্সার হবে এ। নেক্সট 2 নম্বর প্রশ্নে আসো। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলের কোনো পরিবর্তন হয় না, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল এক থাকতে পারে অথবা নাও থাকতে পারে, আর কোনোটিই নয়। তো তোমাদের এটার অ্যান্সার হবে কি বি, মানে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। নেক্সট 3 নম্বর প্রশ্নে আসো। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার হবে কত? না সুদের হার সর্বদা কিন্তু সমান থাকবে। খুব ভালো কিন্তু শর্ট কোয়েশ্চেন, এটা দেখে রাখবে। নেক্সট 4-এর দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে সুদের হার যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ কিন্তু তত কমবে। এরপর তোমাদের এখান থেকে যে লং কোয়েশ্চেনগুলো একটু দেখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। পেজ নম্বর 113 চক্রবৃদ্ধি সুদের পেজ নম্বর 113-র 7-এর দাগ, 13-র দাগ এবং 19-এর দাগ, ঠিক আছে। 7, 13 এবং 19 এই অঙ্কগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে যেও। এরপর তোমাদের অংশীদারি কারবার থেকে যে প্রশ্নগুলো পড়তে বলবো, অংশীদারি কারবারটাও যদি কেউ ভালোভাবে করে থাকো তাহলে কিন্তু খুব ভালো, এখান থেকে প্রশ্ন পাবে, ঠিক আছে। তো অংশীদারি কারবার থেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি, না কোনো যৌথ ব্যবস্থায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা, একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? তো অ্যান্সার হবে 4:3:5, অর্থাৎ বি হবে তোমাদের রাইট অ্যান্সার। এটা কীভাবে করবে, 3টার অনুপাত করবে, অনুপাত করলেই তোমরা এই অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে। নেক্সট সেকেন্ড যে প্রশ্নটা বলা আছে সেটা দেখো। নেক্সট সেকেন্ড, এ বি ও সি এর মধ্যে এত টাকা এমনভাবে ভাগ করা হলো যেন এ ও বি এর টাকার অনুপাত বলে দেওয়া আছে কত, 3:5, এবং বি ও সি এর টাকার অনুপাত, এ আর বির টাকার অনুপাত বলে দেওয়া আছে এবং বি ও সি এর টাকার অনুপাত দেওয়া আছে। তাহলে বি এর টাকার পরিমাণ কত হবে, এই অঙ্কটা তোমাদের একটু দেখতে হবে। নেক্সট 3 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা দেখো। থার্ড অঙ্কটা কি বলা হয়েছে, অংশীদারি কারবারে কমপক্ষে লোকসংখ্যা হওয়া দরকার 3 জন, ঠিক না ভুল? তো এটা তোমাদের অ্যান্সার হবে ভুল। এটা কজনের দরকার হয় না, তোমাদের 2 জনের কিন্তু দরকার হবে, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, যে লাভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের কি সম্পর্ক বর্তমান? এখানে হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্তমান। তো অংশীদারি কারবার থেকে কিন্তু এই শর্ট কোয়েশ্চেনগুলো একটু দেখে যেতে পারো। এরপর তোমাদের এখান থেকে লং কোয়েশ্চেন যেগুলো আমি করতে পারবো মানে বড় প্রশ্নের জন্য, সেগুলো হচ্ছে পেজ নম্বর 205-এর তোমাদের 17-র দাগের 3-এরটা এবং 17-র দাগের 5-এরটা করতে বলবো। 203 পেজের 6-এর দাগের অঙ্কটা আমি করতে বলবো।
204 পেজের 12 দাগের অঙ্কটা আমি করতে বলবো এবং 203 পেজের 9 দাগের অঙ্কটাও আমি করতে বলবো। এছাড়াও তোমাদের যদি এগুলো ভালোভাবে হয়ে যায় তো আমি বলবো যে তোমরা এই অঙ্কগুলোও একটু দেখে রাখতে পারো। 203 পেজের তোমরা 8, 10 এবং 11 এই অঙ্কটাও কিন্তু একটু ভালোভাবে দেখে রাখতে পারো। 8, 10 আর 11 একটু দেখে নাও তোমরা, ঠিক আছে। তো তোমাদের যেহেতু আমি ব্যাখ্যা করছি তাই অবশ্যই হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যেতে পারে। তোমরা ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং কোনগুলো পড়তে হবে সেগুলোও বুঝতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এরপর তোমাদের পরিমিতি যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কোনগুলো পড়তে হবে আমরা একটু দেখে নেব। তো তার আগে আমরা আবার পুনরায় একটু সিলেবাসে যাই, তোমাদের পরিমিতির পার্টটায় আসো। দেখো তোমাদের পরিমিতির মধ্যে যেগুলো করতে হবে সেটা এখানে বলে দিচ্ছি। তোমাদের পরিমিতির মধ্যে রয়েছে কোন পরিমাপের, আমি ওটা ত্রিকোণমিতির আন্ডারে চলে গেলাম, পরিমিতির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো পরিমিতির ক্ষেত্রে যেগুলো করতে হবে তোমাদেরও করতে হবে আয়ত ঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তো তোমাদের এখানে এই পুরোটা থেকেই কিন্তু 3টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে টোটাল তোমাদের এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন থাকবে। তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2টো প্রশ্ন 4 নম্বর করে, টোটাল কিন্তু 8 নম্বর থাকবে। এখানে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে এবার আমরা দেখে নেই, চলো, ঠিক আছে। তো তোমাদের পরিমিতির প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে আয়ত ঘন, ঠিক আছে, পরিমিতির আয়ত ঘন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কোন প্রশ্নগুলো করবে একটু দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, একটি আয়তনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা যদি ওয়াই এবং শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণ সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা কীভাবে করবে না, তোমরা আয়তঘনের তল সংখ্যা দেখো আমি লিখে দিয়েছি পাশে হিন্টসগুলো। তল সংখ্যা হয় 6টা, ধার সংখ্যা 12টা, শীর্ষবিন্দুর সংখ্যা হয় 8টা এবং কর্ণ সংখ্যায় 4টা। তোমরা এই মানগুলো কি করবে, এই সমীকরণে বসিয়ে দেবে, ঠিক আছে। সমীকরণে বসিয়ে দিলেই তোমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। এই সমীকরণটায় তোমরা বসিয়ে দিবে, বসিয়ে দিলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এই প্রশ্নটা শর্ট কোয়েশ্চেন জন্য ভালোভাবে দেখে রাখো, কিন্তু একবার কিন্তু এই প্রশ্নটা একটা পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন দেখো, একই রকমভাবে করতে হবে। 2 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে, একটি ঘনকের ধারগুলির সমষ্টি 96 সেমি হলে ঘনফল কত হবে। তো ধার বলে দেওয়া আছে ঘনকের ধারগুলার সমষ্টি, তাহলে ধার সংখ্যা আমাদের হয় 12টা, ঠিক আছে। তো আমি এখানে বাহু বলা নেই, তো আমি বাহু ধরে নেব এ, তাহলে 12a, ঠিক আছে। 12a সমান কত হবে 96, সেখান থেকে এ বার করব, এ বার করে তার কিউব করে দিলে আমরা কত ঘনফল হবে সেটা আমরা পেয়ে যাব। নেক্সট তোমাদের এখানে যে লং কোয়েশ্চেনগুলো আমি করতে বলবো সেগুলো একটু দেখে নাও তোমরা। তো লং কোয়েশ্চেনের জন্য যেগুলো আমি বলবো সেটা হচ্ছে ফার্স্ট তোমাদের পেজ নম্বর 76, পেজ নম্বর 76-এ 25-এর দাগের 4-এর অঙ্কটা করবে, পেজ নম্বর 75-এর 17 দাগের অঙ্কটা, পেজ নম্বর 74-এর 13 দাগের অঙ্কটা, পেজ নম্বর 75-এর 18 দাগের অঙ্কটাও করবে, ঠিক আছে। এবং লাস্ট একটা আমি শর্ট কোয়েশ্চেন দিয়েছি কি, একটাই সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা না 4টা হয়, ঠিক আছে। একটা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টা। এরপর তোমাদের লম্ববৃত্তাকার চোঙ থেকে যেগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। আচ্ছা, তোমরা কিন্তু এই পরিমিতির প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো কিন্তু ভালোভাবে প্রথমে প্র্যাকটিস করে নেবে। যদি সূত্র মনে না থাকে কিন্তু তোমরা অঙ্ক লাগাতে পারবে না। তো তোমাদের লম্ববৃত্তাকার চোঙ থেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা করবে দেখে নাও, সেকেন্ড কোয়েশ্চেনটাও দেখে নাও। তোমাদের শর্ট কোয়েশ্চেন রয়েছে, আমি আর বলছি না, তোমরা একটু দেখে নাও কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা একটু দেখবে। 4th কোয়েশ্চেন যেটা রয়েছে দেখবে। 5th কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে করবে। 6th নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু খুব ভালোভাবে করবে। এই 6 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের মাধ্যমিকের একটা সালে কিন্তু এসেছিল, তো এটা ভালোভাবে করবে। 7 নম্বর কোয়েশ্চেনটাও দেখবে। এখান থেকে তোমাদের যে লং কোয়েশ্চেনগুলো আমি করতে বলবো, তোমাদের পেজ নম্বর 48 20 দাগের 5-এর অঙ্কটা দেখবে, পেজ নম্বর 45-এর প্রয়োগ নম্বর 16-র অঙ্কটা দেখবে, পেজ নম্বর 146-এর 9-এর দাগের অঙ্কটা দেখবে এবং 4-এর দাগের অঙ্কটা দেখবে,
ঠিক আছে। তো এগুলোই তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে দেখে যেও। এরপর তোমাদের গোলক যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে যে যে কোশ্চেনগুলো করবে সেটা একটু দেখে নাও। তো গোলকের ফার্স্ট অঙ্কটা আমি বলবো কিন্তু ভালোভাবে দেখে রাখতে, ফার্স্ট অঙ্কটা যেটা রয়েছে একটু ভালোভাবে দেখে রাখো, এটা কিন্তু আসার সম্ভাবনা থাকে। নেক্সট 2000-এর কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ, থার্ড কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 4 নম্বর কোশ্চেনে আসো, একটা নিরেট অর্ধ গোলকের তল সংখ্যা কটি না দুটি, ঠিক আছে, মনে রাখো এটা। এখান থেকে তোমাদের লং কোশ্চেন যেগুলো আমি করতে বলবো সেগুলো একটু দেখে নাও। তোমাদের এখান থেকে পেজ নম্বর 180-র প্রয়োগ নম্বর 1 এটা করতে বলবো, 142 পেজের প্রয়োগ নম্বর 9, 181 পেজের প্রয়োগ নম্বর 5 এবং 184 পেজের প্রয়োগ নয় 184 পেজের 9, 8 এবং 10 এই দাগের কোশ্চেনগুলো আমি কিন্তু তোমাদের বলবো দেখে যাওয়ার জন্য। এরপর তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু যেটা রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেটা একটু দেখে নাও। তো তোমাদের লং কোশ্চেনের জন্য যেগুলো করতে হবে সেটা আমি প্রথমে দিয়ে দিয়েছি। পেজ নম্বর 227-এর 6 দাগের অঙ্কটা ভালোভাবে দেখবে, 227-এর 11 দাগের অঙ্কটা ভালোভাবে দেখবে, 225-এর প্রয়োগ নম্বর 11 অঙ্কটা ভালোভাবে কিন্তু দেখবে লং কোশ্চেনের জন্য। নেক্সট 4 দাগের অঙ্কটাও একটু দেখবে, 5 দাগের অঙ্কটা খুব বিবিআই রয়েছে, 6 দাগের অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তো এগুলো ছিল কিন্তু তোমাদের যে পরিমিতির পার্টের অঙ্কগুলো। তো তোমরা যারা অধীর আগ্রহে এবার বসে আছো সেই পার্টটায় আমরা কিন্তু এসেছি। তোমাদের যেটা রয়েছে অর্থাৎ জ্যামিতি এবং জ্যামিতির পার্ট অর্থাৎ উপপাদ্য বা সম্পাদ্য কোনগুলো করবে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। আমি এখানে তোমাদের 6টা উপপাদ্য দিয়েছি, ঠিক আছে। তোমাদের 6টার মধ্যে তোমরা 5টা ভালোভাবে করবে, কোন 5টা করবে আমি বলে দেবো। এই 5টা যদি কেউ ভালোভাবে করে যেতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি এই উপপাদ্যের মধ্যে তোমরা কিন্তু কমন পাবেই পাবে। তাই অবশ্যই উপপাদ্যগুলো ভালো করে দেখে যাও। ফার্স্ট উপপাদ্য যেটা তোমাদের বলবো, তোমাদের এই উপপাদ্যটা বইয়ের উপপাদ্য 32 অর্থাৎ পেজ নম্বর 59-এ রয়েছে। উপপাদ্যটি কি, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এইটা করবে। নেক্সট 2 নম্বরের জন্য যে উপপাদ্যটা করতে বলবো সেটা তোমাদের উপপাদ্য 33 একই পেজে 33 নম্বর উপপাদ্যটা আমি করতে বলবো। আচ্ছা, এর জন্য ছবি দুটো কিন্তু একই রকম হবে। উপপাদ্য 33 কি, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে, এইটা আমি বলবো করতে। নেক্সট 3 নম্বরে যে উপপাদ্যটা করতে বলবো সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 34 অর্থাৎ তোমাদের পেজ নম্বর 123-এ উপপাদ্যটা রয়েছে। উপপাদ্যটি কি, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যটা আমি করতে বলবো। নেক্সট 4 নম্বর যে উপপাদ্যটা রয়েছে সেটা কি হচ্ছে উপপাদ্য নম্বর 48 তোমাদের যেটা রয়েছে সেটা করতে বলবো। তোমাদের এই উপপাদ্যটা পাবে পেজ নম্বর 255-তে। এরপর তোমাদের 5 নম্বর যে উপপাদ্যটা রয়েছে সেটা আমি করতে বলবো, তোমাদের পেজ নম্বর ওটা 285-তে রয়েছে উপপাদ্য নম্বর 49। এটা কি পিথাগোরাসের যে উপপাদ্যটা সেই উপপাদ্যটা এটা। নেক্সট 6 নম্বর যে উপপাদ্যটা রয়েছে সেটাও আমি করতে বলবো, উপপাদ্য নম্বর 50। এটা তোমাদের কিন্তু ওই 286 অথবা 85 পেজে কিন্তু উপপাদ্যটা রয়েছে, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য এটা কিন্তু, ঠিক আছে। তো এই 6টা উপপাদ্য কিন্তু আমি তোমাদের বারবার বলবো করে যেতে। তো এখানের মধ্যে 6 নম্বর যে উপপাদ্যটা রয়েছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এটা কিন্তু তোমাদের ভালোভাবে আমি করে যেতে বলবো। এছাড়াও উপপাদ্য নম্বর তোমাদের 48 অর্থাৎ 4 নম্বর যে উপপাদ্যটা আমি দিয়েছি এই উপপাদ্যটাও কিন্তু তোমাদের ভালোভাবে করে যেতে বলবো। তো উপপাদ্যের মধ্যে আশা করি আর কোনো সমস্যা নেই। এই উপপাদ্যগুলো যদি তোমরা ভালোভাবে করে যেতে পারো তাহলে অবশ্যই কমন পাবে।
এবার তোমাদের সম্পাদ্যের মধ্যে আমি যেগুলো করতে বলবো, তোমাদের এবারের পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ সম্পাদ্য হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন। এটা কিন্তু মাস্ট তোমাদের পরীক্ষাতে থাকবেই থাকবে। তো অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু খুব ইজি। তোমাদের কি করবে, একটা ত্রিভুজ আঁকতে বলবে এবং সেই ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে? একটা ত্রিভুজ অঙ্কন করতে বলবে এবং তার ভিতরে একটা ত্রিভুজ আঁকতে বলবে এবং সেই ত্রিভুজটা যেন সেই বৃত্তটা যেন ত্রিভুজের 3টা বাহুকেই ছেদ করে, ঠিক আছে? সেটা এইভাবে থাকতে পারে, তোমাদের 3টা বাহু বলে দেওয়া থাকবে, সেটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করে তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলতে পারে, অথবা 2টো বাহু একটা কোণ দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তো এখানে আমি 3টা তোমাদের স্যাম্পেল দিলাম, এইগুলো একটু ভালোভাবে দেখে যেতে পারো, এখান থেকে কোশ্চেন থাকতেই পারে, ঠিক আছে? তো অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু এবারে পরীক্ষাতে থাকছে, তো তোমরা কিন্তু ভালোভাবে অন্তর্বৃত্তটা দেখে যেতে পারো। তোমাদের অন্তর্বৃত্তের অপশানে আরেকটা থাকে, সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে রুট ওভারের মান নির্ণয় করতে দেয়। √28, √23 এবং √15 এর তোমার জ্যামিতিক উপায়ে মান নির্ণয় করতে দিতে পারে। তো তোমাদের এটা অপশানে থাকবে, তোমরা যে কোনো একটা করবে। যারা নিচেরটা করতে ভালোবাসো অথবা তোমাদের হয়ে গেছে সেটা করতে পারো, অথবা অন্তর্বৃত্ত অঙ্কনটাও তোমরা করতে পারো। এরপর তোমাদের ত্রিকোণমিতির যে পার্টটা রয়েছে সেখান থেকে যেগুলো আমি করতে বলবো, দেখে নাও একটু কোনগুলো করবে তোমরা। ত্রিকোণমিতির ফার্স্ট কোয়েশ্চেন, একটা কসের মান দেওয়া রয়েছে, সেখান থেকে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা এটা প্রমাণ করতে দিতে পারে, ঠিক আছে? একটু দেখে নাও তোমরা ত্রিকোণমিতির যে অঙ্কগুলো রয়েছে, আমি আর বলছি না, একই জিনিস, ঠিক আছে? তোমাদের 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে ত্রিকোণমিতির, সেটা কিন্তু একটু ভালোভাবে দেখে যেও। 5 নম্বর প্রশ্নটা, এ ও বি দুটি পরস্পর পূরককোণ হলে দেখায় যে সাইন এ প্লাস সাইন বি হোল স্কোয়ার ইজিক্যাল টু 1 + 2 সাইন এ সাইন বি। এই প্রশ্নটা কিন্তু একটু ভালোভাবে তোমরা দেখে যেও। 6এর দাগের যে অঙ্কটা রয়েছে আমি বলবো এটাও ভালোভাবে একটু দেখে যেতে পারো, 6 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? এরপর তোমাদের 8 নম্বর প্রশ্নটা এবং 10 নম্বর প্রশ্নটা আর 11 নম্বর প্রশ্নটা, এইগুলো একটু ভালোভাবে তোমরা কিন্তু দেখে যেতে পারো, ঠিক আছে? তোমরা অঙ্কগুলো দেখে নাও, আমি আর বলছি না, একই জিনিস, ঠিক আছে? ওকে, নেক্সট তোমাদের ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব থেকে কিন্তু একটা অঙ্ক থাকে। তোমাদের ত্রিকোণমিতির পার্ট থেকে ত্রিকোণমিতি থেকে 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে কিন্তু 2টা লিখতে হবে, 3 নম্বর করে 6 নম্বর টোটাল। এছাড়াও ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব, এই তোমাদের এই উচ্চতা এবং দূরত্ব এখান থেকেও অঙ্ক থাকবে এবং এখান থেকেই তোমাদের এটা করতে হবে, ঠিক আছে? উচ্চতা ও দূরত্ব এখান থেকে তোমাদের 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটার উত্তর লিখতে হবে 5 নম্বরের, ঠিক আছে? তো আমি এখান থেকে যে লং কোশ্চেনের সাজেশানগুলো দিয়েছি সেগুলো যদি ভালোভাবে করে দিতে পারো তো আশা করছি সেগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো আমি বলবো এইগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যেও। তোমাদের পেজ নম্বর 326-এর 6এর দাগের এবং 8এর দাগের অঙ্কটা আমি করতে বলবো। 327 পেজের 17 দাগ এবং 15 দাগের অঙ্কটা করতে বলবো। 322 পেজের প্রয়োগ নম্বর 8টা আমি করতে বলবো। তো উচ্চতা ও দূরত্বের মধ্যে এই অঙ্কগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে যেও। তোমাদের রাশিবিজ্ঞান অর্থাৎ গড়, মধ্যমা, ওজাই এবং সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কগুলো করে যেতে বলবো, সেটা হচ্ছে ফার্স্ট তোমাদের কিছু প্রয়োগ দেখে যেতে হবে মাস্ট। তোমাদের পেজ নম্বর 337-এর প্রয়োগ নম্বর 8, পেজ নম্বর 362-এর প্রয়োগ নম্বর 34 এবং 35 এইগুলো দেখে যেতে বলবো। পেজ নম্বর 364-র যে অঙ্কটা 3 নম্বর 64 পেজে একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা আমি দেখে যেতে পারবো। অঙ্কটা তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ, এটা তোমরা দেখতে পেয়ে যাবে 364 পেজে। এরপর তোমাদের 350 পেজের 2টো অঙ্ক রয়েছে, সেটাও স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ। এই দুটোও কিন্তু উপপাদ্য নয়, তোমাদের রাশিবিজ্ঞানের এই অঙ্ক দুটোও করতে হবে। তোমাদের 364 পেজেরটা কিন্তু সংখ্যাগুরু নির্ণয় করতে হবে এবং 350 পেজের অঙ্ক দুটা কি মধ্যমান নির্ণয় করতে হবে। তোমাদের বলে দিই এবারে কিন্তু মধ্যমান নির্ণয় এবং সংখ্যাগুরুটাই আসার প্রবণতা খুব প্রবল রয়েছে, তাই এইগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে যেও। তো আশা করি তোমাদের যদি সাজেশানটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং সাজেশানগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ওকে। তো
তো আজকের জন্য এতটাই।